সভ্যতার ইতিহাস লিপিবদ্ধ হয়, আর আমাদের ইতিহাস রচনা হয়। আমাদের ইতিহাস রচনা করেছিলেন ব্রিটিশরা, এবং তাদের হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে আমাদের ইতিহাসবিদরা তাতেই শিলমোহর দিয়ে দেন। আমাদের সভ্যতা শুরু হয় নাকি হরপ্পা সভ্যতা দিয়ে। সিন্ধু সভ্যতার মাধ্যমে ভারতীয় সভ্যতা বিকাশ ঘটে, এবং তারপরে আর্যরা ইউরোপ বা সেন্ট্রাল এশিয়া থেকে এসে আমাদের মহেঞ্জোদারো হারাপ্পায় তারা নৃশংস হত্যাকাণ্ড চালায়, এবং আর্য হিসাবে আমাদের ভারতে তারা পরিচিত হয়। তাদের হাত দিয়েই নাকি বেদ রচনা হয়েছে, এবং আমাদের ঋষি মুনি যারা ছিলেন তারা সব ওই সিন্ধু সভ্যতার পরে আর্যদের হাত ধরে এসে আমাদের ভারতে বৈদিক কালচার স্টার্ট করে। কিন্তু গল্পটা কি আদৌ তাই? মনে রাখবেন, আগের দিন যখন লঙ্কার খোঁজ করতে গিয়ে বলেছিলাম যে রাম রাবণের যুদ্ধের সময় হচ্ছে 1209 BC, সেই সময় রামায়ণে রাম রাবণের যুদ্ধ হয়েছিল, এবং মহাভারতের যুদ্ধের সময় ওই কুরুক্ষেত্রে যখন যুদ্ধটা হচ্ছে 18 দিনের সময়, সেই সময়টা হচ্ছে 5561 BC। ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন কার্বন ডেটিং হিসাবে কি বলছে যে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন হচ্ছে আজ থেকে 3500 থেকে 1900 BCর মধ্যেখানে হওয়া একটা সময়। আসুন আজকে সেই সিন্ধু সভ্যতার অতলে একটু ডুব দিই আপনাদের সঙ্গে। নমস্কার, আমি সুপ্রিয় চক্রবর্তী, আপনাদেরকে স্বাগত জানাই @missinglink5। হরপ্পা সভ্যতা, যার একটা বড় শহর হচ্ছে মহেঞ্জোদারো বা দ্য মাউন্ট অফ ডেথ, আগে হ্যাঁ মৃতের স্তূপ মহেঞ্জোদারো। এই মহেঞ্জোদারো মৃতের স্তূপে পরিণত হলো কিভাবে, বা হরপ্পা সভ্যতা যেখানে মহাভারতে হরপ্পার কোনো উল্লেখ নেই, তাহলে ধরে নিতে হবে যে মহাভারত পরবর্তীকালে এই সভ্যতা গড়ে উঠেছিল। তাহলে এই জায়গাতে সেসব লোকজন এলো কোথা থেকে, তারা বসবাস শুরু করলো কোন জায়গা থেকে এসে, মাইগ্রেশন হলো কোথা থেকে, এটা নিয়েই আজকের পর্ব। 18 দিন ধরে চলা মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধ, যেখানে 18 অক্ষয়ণী সৈন্য বলিদান দেওয়া হয় কুরুক্ষেত্রের মাঠে। 18 অক্ষয়ণী মানে হচ্ছে প্রায় 40 লক্ষ। 40 লক্ষ পুরুষ মারা গিয়েছিলেন ওই কুরুক্ষেত্রের যুদ্ধে। 11 লক্ষ অক্ষয়ণী সেনা কৌরবদের পক্ষে এবং 7 লক্ষ অক্ষয়ণী সেনা পাণ্ডবদের পক্ষে। জেনেটিক রিসার্চার মনিকা কার্মিন তার রিসার্চে বলছেন যে 50,000 বছরের মধ্যে লাস্ট যে বটলনেকটা তৈরি হয়েছিল সেটা কিন্তু আজ থেকে 7500 বছর আগে, মানে 5561 BC-তে একটা বটলনেক তৈরি হয়েছিল, যেখানে মনে করা হয় যে নন আফ্রিকান যে গ্রুপ, যে হ্যাপ্লো গ্রুপ, সেই গ্রুপের পুরুষরা প্রজনন করা বন্ধ করে দিয়েছিল, এবং সেই জন্য 5 জন মহিলা পিছু 1 জন করে পুরুষ ছিল সেই সময়। এই সময়টা সেই কুরুক্ষেত্রের যে সময়কালটা বলা হচ্ছে, সেই সময়কালটা। তাতে এর থেকে প্রমাণিত হচ্ছে যে কুরুক্ষেত্রের যুদ্ধে যে 40 লক্ষ নন আফ্রিকান হ্যাপ্লোগ্রুপ পিপল, মানে আমাদের এখানকার বাগদাদ থেকে থাইল্যান্ড পর্যন্ত বিশাল একটা সমাহার হয়েছিল বিভিন্ন রাজ্যে, এরা যে মারা গিয়েছিল, এবং তাতে পুরুষের সংখ্যা কমে গিয়েছিল, 5:1 রেশিওতে এসে দাঁড়িয়েছিল। প্রচুর জনপদ এবং রাজ্য শূন্য হয়ে গিয়েছিল। এবার আসি মূল কথায়, যে হরপ্পা সভ্যতায় এখানকার লোকজনরা যদি মহাভারতের সময় না ছিলেন, তার পরবর্তীকালে এসে যদি হরপ্পা এবং মহেঞ্জোদারো যদি তৈরি হয়ে গিয়ে থাকে, তাহলে এরা এলেন কোথা থেকে? বসতি আবার উঠবে গড়ে,
আকাশ আলোয় উঠবে ভোরে, জীর্ণ মতবাদ সব ইতিহাসে হবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে। কুরুক্ষেত্রের যুদ্ধের ৩৬ বছর পর শ্রীকৃষ্ণ মারা যান এবং সেই দিনই দ্বারকা, শ্রীকৃষ্ণের দ্বারকা সমুদ্রের তলায় অতলে ডুবে যায়। সেই সুনামি এবং মাস একটা যদুবংশীদের মধ্যে নিজেদের মধ্যে মারামারি এবং খেয়োখেয়ির জন্য যদুবংশ ধ্বংস হয়। কিন্তু শ্রীকৃষ্ণ মারা যাওয়ার আগে অর্জুনকে বলছেন যে বৃদ্ধ, শিশু এবং মহিলা নিয়ে তাদের অন্য জায়গায় স্থানান্তরিত করার জন্য, কারণ দ্বারকানগর কিন্তু তখন ডুবে যাচ্ছে। অর্জুন দ্বারকানগরীর এই যদুবংশীদের নিয়ে তাদেরকে পুনর্স্থাপন করেন যে জায়গায়, সেই জায়গা হচ্ছে সিন্ধু সভ্যতার হরপ্পা। শুধু হরপ্পা নয়, হরপ্পা, মহেঞ্জোদারো এবং মেহেরগড়, এই তিনটে জায়গায় এই দ্বারকা থেকে উঠে আসা লোকরাই নতুন করে জনবসতি শুরু করে। মহেঞ্জোদারো ছিল সিন্ধু রাজ্যের, জয়দ্রথের সিন্ধু, সেই সিন্ধু রাজ্যের আগে থেকেই সেখানে বসতি ছিল। গুলিয়ে ফেললে চলবে না যে রামায়ণ, মহাভারত, তারপরে সিন্ধু সভ্যতার লোকজনরা আসে। বেদ এবং পুরাণ এগুলো কিন্তু শ্রুতি হিসেবে ছিল, মানুষ শুনে শুনে একে অপরের থেকে শুনে এটার গুরুমুখী যে আমাদের ট্র্যাডিশন ছিল, সেই ট্র্যাডিশনে একে একে করে জেনারেশন ওয়াইজ এই গল্প পাস হতে থেকেছে। লিপিবদ্ধ হয়েছে ওই 1500 থেকে 2000 বিসির মাঝামাঝি সময়। তাই পুরাণে কিন্তু হরপ্পার উল্লেখ পাওয়া যায়। ব্রিটিশরা যখন আমাদের ইতিহাস রচনা করেন তখন তাদের মাথায় ছিল যে এই জাতিকে কিভাবে দমিয়ে রাখা যায়, এদিকে হীন বলে যদি প্রমাণ করা যায় তাহলে এরা আমাদের অধীনে দমে থাকবে। কিন্তু 1920 সালে বাদ সাধল এই হরপ্পা এক্সকেভেশন। 1920 এবং 1922-এর মধ্যে প্রচুর শিল, মূর্তি, পটারি এবং মহেঞ্জোদারো এবং হরপ্পার বিভিন্ন রেসিডেন্সিয়াল সাইট এগুলো কিন্তু আবিষ্কার হতে শুরু করলো। প্রমাদ গুনল ব্রিটিশরা। তাদের একটা নতুন থিওরি দাঁড় করাবার দরকার ছিল, একটা কনস্পিরেশনাল থিওরি, যেটা নতুন একটা গল্পের সূত্রপাত ঘটাবে। মহেঞ্জোদারো আর হরপ্পা হচ্ছে আমাদের আদি সভ্যতা। তারপরে বাইরে থেকে আর্যরা এসে সেই সভ্যতাকে ধ্বংস করে, প্রচুর মানুষকে হত্যা করে, মাউন্ট অফ ডেড তৈরি করে আর্য বৈদিক ব্লা 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 যা আপনি আমি সব পড়ে এসেছি। প্রমাণ হিসেবে কি দেখালো যে এদের যেসব শিলমোহরগুলো পাওয়া গিয়েছে সেখানে ইউনিকর্ন রয়েছে, এক সিংহ কোনো একটা পশু, গন্ডারের দেখা মিলছে, হাতির দেখা মিলছে, ঘোড়ার দেখা নাই। ঘোড়া নাই মানে হচ্ছে ওরা ঘোড়াকে চিনত না, ঘোড়া এদের সময় ছিল না, আর্যরা ঘোড়া নিয়ে এসেছে। কিন্তু এই অতি পণ্ডিত জাতিটা জানতো না যে ঘোড়াকে তাদের সিলে ব্যবহার করার কোনো প্রয়োজন সিন্ধু সভ্যতার লোকজনের ছিল না। আমি প্রশ্ন করি, সে তো ছাগলও ছিল না, ছাগলেরও তো কোনো ইনস্ক্রিপশন ইন্ডাস ভ্যালি থেকে পাওয়া যায়নি। তাহলে কি ধরে নিতে হবে যে হরপ্পা মহেঞ্জোদারোর লোকজনের সময় ছাগল ছিল না? ওরা কখনো ভেবে দেখেনি বা হিন্দু শাস্ত্রগুলোকে ভালো করে ফুটিয়ে পড়েনি। ওদের মেন মোটিভ ছিল চুরি করা। আমাদের এখান থেকে বেদ, পুরাণ, একে তো ইসলামিক আমলে ইউনিভার্সিটিগুলো যেগুলো ছিল সেগুলোর যত বই খাতা ছিল সব পুড়িয়ে দিয়েছে। বাকি যেগুলো সেখানে লুকোনো টুকোনো ছিল সেগুলো তো ব্রিটিশরা তাড়াতাড়ি ঝেপে নিয়ে গিয়ে ট্রান্সলেট করে নিজেদের মতন একটা থিওরি দাঁড় করিয়ে দিয়েছে। ওরা জানতো না যে এই যে ইউনিকর্নের ছবিটা, এটা হচ্ছে সিম্বল, হচ্ছে জয়দ্রথের সিম্বল ছিল, কৃপাচার্যের সিম্বল ছিল বুল, আর দুর্যোধনের ছিল হাতি। তাই বারবার ওই সিলের মধ্যে
ইউনিকর্ন, বুল আর এলিফ্যান্টের ছবি ভেসে এসেছে। কারণ কি সেটাও বলবো। হরপ্পা কথার শুরুতেই হরের নাম রয়েছে। হর মানে হচ্ছে মহাদেব, দেবাদিদেব মহাদেব, মহাদেব বা মহান দেব। এই মহান কথাটা কোনো জেসে কথা নয়। এই সভ্যতায় মহানের একটা বড় গুরুত্ব ছিল। এখানে যারা ইনভেন্টর ছিল তাদেরকে কিন্তু মহান বা মহা বলে আখ্যায়িত করা হতো, এবং সেই জন্য দেবাদিদেব হচ্ছে মহাদেব। যদি বাংলা শব্দকোষ খুলে দেখেন তাহলে মহা কথার অর্থ হচ্ছে অতি উচ্চ। অতি উচ্চ স্থানে যারা বসবাস করে বা অতি উচ্চ যাদের স্থান, তারাই হচ্ছে মহা বা মহাদেব। এই মহানের সঙ্গে কিন্তু মহান মহেঞ্জোদারো একটা সম্পর্ক আছে। বলা হয় যে মহেঞ্জোদারো কথাটা সিন্ধিতে মাউন্ট অফ ডেথ নয়, এটা আমাদের সংস্কৃতে মহান যে দারু, দারু কথার অর্থ হচ্ছে গাছ। এই দারু হচ্ছে দারু ব্রহ্ম। সমাজ, তখনকার সমাজ ছিল এই দারু বৃক্ষের মতন ইন্টারকানেক্টেড। ব্রহ্মকে তারা কালচার করত বা এই নিয়ে তাদের জ্ঞান ছিল বলে তাদেরকে মহান বলা হতো। এবং মহান যে দারু, সেই মহান যে দারুর নিচে আপনি কিন্তু পশুপতির সিলের ইনস্ট্রাকচারটা পাবেন, যেটা রয়েছে সিলটা, সেটাও দেখবেন যে সেখানে দুটো বৃক্ষের কথা উল্লেখ করা হয়েছে। একটা হচ্ছে পিপল কাপের আর একটা হচ্ছে বেল। বিভিন্ন যে শিলালিপিগুলো রয়েছে বা যে টেরাকোটা লিপিগুলো রয়েছে সেগুলোতে কিন্তু বারবার বেল গাছ আর অশ্বত্থ গাছের কথা উঠে এসেছে। তাই এখান থেকে একটু চিন্তা করুন, মহেঞ্জোদারো কিন্তু মাউন্ট অফ ডেড নয়। ওকে ডিকোড করলে বেরিয়ে আসে মহান যে দারু। গোটা হরপ্পান সিভিলাইজেশনটাই ছিল শিবভক্ত এবং তাদের সমাজ ছিল সাম্যের প্রতীক। সেখানে কোনো উঁচু নিচ, বড় ছোট ছিল না, সবাই ছিল সমান, এবং এই সাম্যের প্রতীক হচ্ছেন মহাদেব। তখনও কিন্তু বিষ্ণুর জন্ম হয়নি। বিষ্ণুকে দেবতা রূপে তখনও কিন্তু সেই সমাজে কিন্তু তখনও বিষ্ণু দেবতা রূপে আসেননি। বিষ্ণু এসেছেন তার অনেক পরে। জয়দ্রথ, কৃপাচার্য, দুর্যোধন, এই সবাই কিন্তু মহাদেবের ভক্ত। এবং এই যে এরিয়াটা, ভারতের এই উত্তর পশ্চিম এই জায়গাটা কিন্তু পুরোটাই শিবময়। শুধু শিব নয়, শিবের সঙ্গে সেখানে কিন্তু তারা মাতৃ আরাধনা করত। শিবের সঙ্গে সেখানে দুর্গারও কিন্তু পুজো হতো। প্রত্যেকটা ইনস্ক্রিপশনকে একটু ভালো করে দেখুন, খুব বড় করে এরা লেখেনি, লেখাটা তখন এরা সদ্য শিখছে। ঠিক সমসাময়িকভাবে সেই সময় ইজিপ্টে, পিরামিডে, এই মেসোপটেমিয়া, এইসব জায়গায় তখন কিন্তু লেখালেখি শুরু হয়েছে। লেখার যে এই কনসেপ্টটা তখন শুরু হয়েছে, এনারাও লিখতে শুরু করছেন। এখানে কিন্তু শিব, শক্তি, মাতৃপুজো, শিবলিঙ্গ, বেলপাতা, বাঘ, এইসব জিনিসগুলো কিন্তু সিম্বলিক ল্যাঙ্গুয়েজে লেখা কিন্তু শুরু হচ্ছে। প্রমাদ গুনল ব্রিটিশরা, আর মিলিয়ে উঠতে পারছিল না, কারণ ভারতের একদিকে ইতিহাস মাটির তলা থেকে বেরিয়ে আসছিল এবং তাদের রচনা করা ইতিহাস তখন আর তালমেল মেলাতে পারছিল না। সেই জন্য মহেঞ্জোদারোর এক্সকেভেশন বন্ধ করে দেওয়া হলো, কারণ ব্রিটিশরা ভয় পেল যে কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে যেতে পারে। তখন কিন্তু আর ধামাচাপা দেওয়া যাবে না। পরবর্তীকালে হারাপ্পান এক্সকেভেশন চললেও সেরকম ভাবে কিন্তু আর ওই জায়গাটাকে এক্সপ্লোর করা হয়নি। ঘোড়া, ছাগলের ছবি বেরিয়ে আসতেও পারে, জায়গাটাকে আরো বেশি করে এক্সপ্লোর করতে হবে, তো সেই এক্সপ্লোরেশন কিন্তু বন্ধ আছে। ভারতের হাত থেকে পাকিস্তানের আন্ডারে যখন চলে গেল, তখন পাকিস্তান করে কিন্তু খুব মেহেরগড়ের দিকটা কিছুটা আবার নতুন করে খোঁড়াখুড়ি শুরু হলেও মহেঞ্জোদারোতে কিন্তু ভুলেও হাত দিচ্ছে না।
মজার বিষয় হলো এই কিছু বছর আগে যখন পাকিস্তান বন্যায় ভেসে যাচ্ছিল তখনও কিন্তু মহেঞ্জোদারোর নিকাশি যে নালীগুলো সেগুলো কিন্তু অ্যাক্টিভ ছিল এবং সেখান দিয়ে কিন্তু জল নিকাশি হয়ে যাচ্ছিল, সেজন্য মহেঞ্জোদারোর সাইটটা বন্যাতে ক্ষতিগ্রস্ত হয়নি। তারপরে পরবর্তীকালে অন্যান্য হিস্টোরিয়ান এবং আর্কিওলজিস্টরা খুঁজে পেল যে মহেঞ্জোদারো কিছু একটা এমন হয়েছিল যাতে রাতারাতি ওখানকার মানুষজন সব নিমেষে মারা গিয়েছিল একসঙ্গে। প্রচুর কঙ্কাল পাওয়া গিয়েছিল একই দিনে, ঘরবাড়ির প্লাস্টার বা এইসব জিনিসগুলো কিছু ছিল না, এবং ওপর স্তরের যে পাথর বা ইটগুলো ছিল বা কিছু ওদের ইউটেন্সিলস পাওয়া গিয়েছে যেগুলো কিন্তু গলে গিয়েছে। এর থেকে ধারণা সৃষ্টি হয়েছিল যে কোনো রেডিও অ্যাক্টিভ রেডিয়েশনের কিন্তু চিহ্ন পাওয়া যায় পটরির কিছু স্যাম্পল কালেকশনের মধ্যে। ধারণা হয়েছিল যে কোনো নিউক্লিয়ার এক্সপ্লোশন ঘটে বা কোনো নিউক্লিয়ার বম্ব ওখানে এক্সপ্লোড করা হয়, যার কারণে রেডিয়েশন হয় এবং এই সভ্যতাটা এখানে ধ্বংস হয়ে যায়। এই থিওরি এখনো পর্যন্ত প্রায় চলে আসছে, উত্তর কারোর কাছে নেই। যেমন নিয়েন্ডারথাল টু হোমো ইরেক্টাস এর মধ্যেখানে যে একটা লিঙ্ক মিসিং আছে, এরও উত্তর যেমন বিজ্ঞানীদের কাছে নেই, এরও উত্তর বিজ্ঞানের কাছে এখনো পর্যন্ত নেই, ডকুমেন্টেড নেই। কিন্তু 2015 সাল সিনৌলি উত্তরপ্রদেশ, মাটির তলা থেকে বেরিয়ে এলো 125টা কবর। ইতিহাসের চাকা ঘুরতে শুরু করলো, নতুন করে ইতিহাস বেরিয়ে এলো। কি হয়েছিল সেদিন মহেঞ্জোদারোতে যে এত মানুষ একসঙ্গে মারা গিয়েছিল, ঘর বাড়ি পাথর গলে গিয়েছিল, চারিদিকে ছড়ানো ছেটানো রেডিয়েশনের চিহ্ন পড়ে রয়েছিল। 3136 বিসি, মনে রাখবেন 3136 বিসি। নাসাও বলছে ঠিক এই বছর অ্যাটলাস নামের একটি ধূমকেতু বুধকে পরিক্রমা করে বেরোবার সময় ভেঙে যায় এবং সেখান থেকে উল্কা বৃষ্টি হয়। আগে হ্যাঁ, উল্কা বৃষ্টি হয়েছিল মহেঞ্জোদারোতে, সময়টা হচ্ছে 3136 বিসি। 125টা কবরের সঙ্গে পাওয়া গেল একটা গোটা রথ আর কিছু ইউটেন্সিলস, কিছু জুয়েলারি এবং একজন যোদ্ধার হেলমেট, তার সোর্ড, তরোয়াল, তার কবজ উঠে এলো সিনৌলি থেকে। ঘুরে গেল আবার ইতিহাস, মাথায় হাত পড়লো ইতিহাসবিদদের। কার্বন ডেটিং করে পাওয়া গেল যে 1800 থেকে 2200 বিসি এইগুলোকে এখানে কবর দেওয়া হয়েছিল, মানে আজ থেকে প্রায় 4000 বছর আগে। 4000 বছর আগে ঘোড়ার গাড়ি সমেত একজন যোদ্ধাকে কবর দেওয়া হয়েছিল। সিন্ধু সভ্যতা শেষ হচ্ছে কখন? 1900 থেকে 2000 বিসি। তার আগেই অলরেডি রথ ঘোড়া টোড়া নিয়ে কাউকে মমিফাইড টাইপের ভাবে কবর দেওয়া হচ্ছে যাতে জিনিসগুলো নষ্ট না হয়ে যায়। ইন্টারকালচার রিলেশনশিপে মিশর, মেসোপটেমিয়া এদের থেকে তখন কিভাবে জিনিসকে মমিফাইড করে মাটির তলায় সুরক্ষিত রাখা যায় সেটা নিশ্চয়ই আমাদের দেশের লোকেরাও ততদিনে শিখে গিয়েছে। হরপ্পা মহেঞ্জোদারোর লোকরাও জানবেন, কিন্তু খোঁড়াই তো হয়নি। খনন কার্য যদি আরো গভীরে হয় তাহলে অনেক ইতিহাস বেরিয়ে আসবে, এটাই আশা করতে পারি। এরকম ভাবেই শেষ হয়েছিল মহেঞ্জোদারো। যা কিছু লোক বেঁচে ছিল তারা হরপ্পার দিকে পরবর্তীকালে শিফট করে যায়, মাইগ্রেট হয় এবং আস্তে আস্তে সরস্বতী নদী শুকিয়ে যাওয়ার ফলে, সিন্ধু নদে অত্যাধিক প্লাবনের ফলে এবং ইকোনমিক্যাল একটা ইমব্যালেন্স আসার জন্য হরপ্পা থেকে মানুষ বিভিন্ন জায়গায় ভারত এবং ভারতের বাইরে
ভারত এবং ভারতের বাইরে তারা ছড়িয়ে ছিটিয়ে যায়। হরপ্পা সভ্যতার লোক কিন্তু শেষ হয়ে যায়নি বা তাদেরকে কেউ মেরে দেয়নি, তারা গোটা বিশ্ব জুড়ে রয়েছে। জিপসিদের নাম শুনেছেন তো আমেরিকা? ইজিপসিদের নাম শুনেছেন? হ্যাঁ, ইজিপ্টের। যদি দেখেন তাহলে কিন্তু ডিএনএ এদের সঙ্গে এদের প্রচুর ম্যাচ। জিপসিরা কিন্তু বেসিক্যালি আমাদের ভারতীয় সন্তান। অনেক গল্প আছে, এটা নিয়ে অন্য একটা এপিসোড হবে, কিন্তু জিপসি দিকে আমরা আমাদের বলে মেনে নিই না। তেমনি ভাবে হরপ্পা এবং মহেঞ্জোদারোর লোক মহাভারতের পরে তারাই প্রথম ডকুমেন্ট করার চেষ্টা করেছে দেবাদিদেব মহাদেবকে, মা দুর্গাকে এবং মহাভারতের কিছু কিছু চিত্র। তারাই আমাদের আসল পূর্বসূরি, যারা আমাদের জন্য লিপিবদ্ধ করে রাখার চেষ্টা করেছিল, যারা চেষ্টা করেছিল ইতিহাসকে আগে এগিয়ে নিয়ে যাওয়ার। আরে দাঁড়ান, শেষ হইতে হইতেও হইল না, কয়েকটা বিষয় ক্লিয়ার করে দেওয়া খুব প্রয়োজন। এক, হরপ্পার শিলমোহরে ঘোড়ার ছবি ছিল না কেন? কারণ ঘোড়া খুব অর্ডিনারি অ্যানিমাল ছিল তাদের কাছে। খুব বেশি ব্রিটিশরা যেটা মনে করেছিল যে ঘোড়া দিয়ে তখন যুদ্ধ জয় করা হতো, একটা যুদ্ধের বড় জিনিস ছিল রথ এবং ঘোড়া, সেগুলো ইনস্ক্রিপশনে এলো না কেন? যুদ্ধ জিনিসটাকে হরপ্পার লোক, মহেঞ্জোদারোর লোক কিন্তু ভুলতে চাইছিল, এড়িয়ে যেতে চাইছিল। সেই সময়টা আমি আগেই বলেছি, সাম্যবাদের যুগ ছিল। উঁচ নিচ, ভালো খারাপ কোনো কিছু স্থান ছিল না। যেখানেই শিব সেখানেই সাম্য। তাই তাদের অস্ত্রশস্ত্রের সেরকম প্রয়োজন পড়েনি। আর ঘোড়া যে একটা যুদ্ধ জেতার বড় একটা ফলক, সে জিনিসটাও তাদের মাথায় আসেনি, যেটা আমাকে ডকুমেন্ট করে রাখতে হবে। বাকি তিনটে পশু রাখার উদ্দেশ্য হচ্ছে যে তাদের ভালোবাসা, তাদের কালচার, তাদের ঐতিহ্য ধরে রাখা। আমাদের কাছে কৌরবরা খারাপ হলেও মহেঞ্জোদারোতে বসবাসকারী লোকজন বা ওই প্রদেশে যারা বসবাস করত, তাদের কাছে কিন্তু তারা হিরোইজমেরই একটা প্রতীক ছিল। তাদের কাছে তারা খারাপ নয়। তাই তারা তাদের নিজেদের রাজ্যের সিম্বল, নিজেদের ঐতিহ্য, কালচার বহন করার জন্য যতই দ্বারকা থেকে উঠে আসুক এবং ওখানে এসে বসতি করুক, কিন্তু ওখানকার লোকাল লোকজনও তো ছিল এবং কালচারটা তো সেখানে মিক্স করে যায়। তাই তারা তাদের শিলে এই জিনিসগুলো বারবার ফুটে উঠেছে। ঘোড়া যে পাওয়া যায়নি বা অন্যান্য আরো জিনিস পাওয়া যায়নি, খনন কার্যটাও তো সেরকম ভাবে হয়নি। হয়তো ভবিষ্যতে যদি আরো বেশি এক্সকাভেশন হয়, বেরিয়েও আসতে পারে। আরেকটা পয়েন্ট হচ্ছে যে উল্কাপাতে মহেঞ্জোদারো ধ্বংস হওয়া এবং রেডিয়েশন। জানিয়ে রাখি যে উল্কার ভেতরেও কিন্তু প্রচুর পরিমাণে রেডিয়েশন থাকে, নিউক্লিয়ার পার্টিকেল থাকে, যার জন্য ওখানে কিন্তু রেডিয়েশনের বা নিউক্লিয়ার যেসব পার্টিকেলগুলো সেগুলো কিন্তু পাওয়া গিয়েছিল মহেঞ্জোদারো। দারু ব্রহ্ম মানে শুধু জগন্নাথ নয়, দারু ব্রহ্ম মানে হচ্ছে ব্রহ্মাণ্ড, ব্রহ্মা এবং একটা কল্প গাছ, যেটা শাখা প্রশাখা ছড়িয়ে রয়েছে ইউনিভার্সে। এইখানে এই মহেঞ্জোদারোর যে দারু, সেটা হচ্ছে সমাজ বৃক্ষ। এরা সমাজতান্ত্রিক ছিল, এরা নতুন নতুন জিনিস ইনভেন্ট করত, এরা ব্যবসা, পরবর্তীকালে শেষের দিকে ভালো ট্রেড রুট তৈরি হয়েছিল, ভালো ব্যবসা করত। কিন্তু এদের সমাজটা ছিল বৃক্ষের মতো, একটাই ছাতার তলায় এরা কিন্তু সহাবস্থান করত। এবং পশুপতিও সেই বৃক্ষের নিচে পশুপতিকেও আমরা দেখতে পাই। আপনাদেরকে অজস্র ধন্যবাদ প্রতিদিন আমার ফলোয়ার বাড়ার জন্য, আমার ভিউয়ার্স বাড়ার জন্য এবং আমাকে সাবস্ক্রাইব করার জন্য।
আজকে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী এপিসোডে নতুন একটা মিসিং লিঙ্ক নিয়ে। নমস্কার।